জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, এই নওশাদ ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ ইনকিলাব, ইনকিলাব। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে জানাই স্বাগত। আমাদের সঙ্গে মানুষের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। সমাজ প্রতিটি মানুষের, সমাজ কলোনি মানুষের পার্টে হাজার হাজার। তো গাইস, আজকে আমরা তিনি ভাই মিলে বেরিয়ে আসলাম, ঠিক আছে, ঘর থেকে। নওশাদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছে আজকে আসছে হাড়ুয়ায়, ঠিক আছে। আর আজকে ছোট্ট এই মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো নওশাদ সিদ্দিকী ভাইজান কী বলে না বলে, ওখানে কী হচ্ছে না হচ্ছে টোটালটাই তুলে ধরবো। আজকে আমরা আছি চৌরাস্তার মাঝখানে, ঠিক আছে। আর এই চৌরাস্তার মাঝখানে একটা আমার ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, কী করছেন? ও কনভার্ট করছে। কনভার্ট মানে কি? ভিডিও। ও ভিডিও কনভার্ট করছে। আর আপনি কী করছেন? তো আজকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনা এবং পক্ষ থেকে একটা মিটিং উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন বাড়ি থেকে। যেহেতু আমাকে বলতে দাও। আচ্ছা বলো। যেহেতু সামনে উপনির্বাচন ভোট ঠিক আছে 7 দিন পর, তো বেসিক্যালি সেই উপলক্ষে আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে মিটিংয়ে। আজকে আমাদের কি বলতে চাই এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মানুষ কেমন ফল বা সাপোর্ট দেবে আজ কিন্তু গবেষণা হবে। হ্যাঁ, সেটাই। ওখানে গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটাই দেখাবো, ঠিক আছে। এখন আছি আমরা একদম পুরো রাস্তার মাঝখানে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। এখন তো এই ফার্স্ট টাইম ক্যামেরা এসছে, ঠিক আছে। এখন ক্যামেরা আসেনি, সেই জন্য একটু লজ্জা লজ্জা ভাবতে পারার উদ্দেশ্যে, ঠিক আছে। চলো সাথে দেখার ভিডিওটা সেসব দেখবো। আজকে খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, এখানে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, ঠিক আছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছে। ক্যামেরা তো হচ্ছে, তো আমি ভুল করলে ছাড়বে না আমাকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি বলছি? ওখানে বন্যা হয়েছে, ওখানে 100 দিনের কাজের মাস্টার রোল হয়ে বেরিয়ে গেছে। খাল খনন দেখিয়েছে, এত খাল খনন দেখিয়েছে, মৌজাতে আর জায়গা নাই, সব খালে খাল। এই লেভেলের দুর্নীতি করেছে। এবার আমার বক্তব্য, যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে জেলের মধ্যে ভরে রাখো না ভাই। যদি জেলের মধ্যে ভরতে না পারো, ধরতে না পারো, আমাদেরকে বলো, আমরা ধরে শিয়ালদায় গিয়ে হাওড়ায় গিয়ে চালু ডাব্বায় তুলে দেবো, দিল্লি পাঠিয়ে দেবো, ভাই তুলে ধরে ভরে রাখ। তা না করে করছে কি, প্রতিহিংসার রাজনীতি করার জন্য সমগ্র পশ্চিমবাংলার মানুষকে সমস্যায় ফেলছে। পশ্চিমবাংলার মানুষের যে লাখো লাখো মানুষ 100 দিনের কাজ করে সংসার চালায়, তাদেরও এই গুটি কয়েক মানুষের দুর্নীতির জন্য সবাইকে তারা ডিস্টার্ব করছে। তাই এখানে এই হাড়ুয়া বিধানসভার ভোটারদের উদ্দেশ্যে বলবো, যারা 100 দিনের কাজ করে যাদের জীবন চলছে, জীবিকা নির্বাহর পথ ছিল, তাদের বলবো, আপনারা এই সামনে যে লোকসভা উপনির্বাচন আসছে 13 তারিখে, সর্বপ্রথম বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট করুন, সাথে সাথে তৃণমূলের বিরুদ্ধে ভোট করবেন। এজন্যই তৃণমূল এত কিছু জানার পরেও, এই দুর্নীতি করার পরেও কেন তার দলের যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি? তারা দুর্নীতি করেছে বলে আজকে আপনারাও কাজ পাচ্ছেন না। তো 100 দিনের কাজেটা আবার ফিরে আসি। আমি তো কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছিলাম কাজের টাকা বাড়ানোর জন্য, সে অনেক ব্যাপার আছে, আমি ওই দিকে যাচ্ছি না।
এই যে কাজ পাচ্ছেন না 100 দিনের কাজে, এই যে জব কার্ড কে পাবে বা কারা পাবে, এটাও কিন্তু গ্রাম সংসদের মাধ্যমে উঠে আসার কথা, কিন্তু গ্রাম সংসদের মাধ্যমে উঠে আসেনি। ফলে কি হয়েছে, শাসক দলের নেতা নেত্রী, কেউ হেড স্কুলের টিচার, তার নামও 100 দিনের জব কার্ড ইস্যু হয়ে গিয়েছে, কে ব্যবসায়ী তার নামে হয়ে গিয়েছে, মানে যার নামে পেরেছে ইস্যু করিয়ে টাকাটা তুলেছে। এই দুর্নীতি হওয়ার ফলে আজকে টাকাটা বন্ধ হয়ে গেছে, কাজই পাচ্ছি না আমরা। তাই বন্ধুগণ, যদি আপনারা চান এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে আপনাদেরকে বলবো অন্যদিকে আর খেয়াল করার দরকার নয়। এই উপনির্বাচনে এই একটা সিটে জিতলে বিজেপি এসে যাবে, এই ধরনের কোনো ব্যাপার নয় তো। 2021-এ আপনারা অনেকে ইচ্ছা করার পরেও অনেকে ভোট দেননি, আপনাদেরকে একটা ভুল বুঝিয়ে রেখেছিল কি বিজেপি এসে যাবে। আর এই উপনির্বাচনে বিজেপি এখন 70-এর নিচে নেমে গিয়েছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 50-এর আশপাশে চলে গিয়েছে। কারণ ও ম্যাক্সিমাম ওই যে 20টা যে বিধায়ক, 20-30টা বিধায়ক খোঁজলে দেখা যাবে গোপনে সব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে। ঠিক একইভাবে তৃণমূলের যে বিধায়ক আছে তারও একটা হেভি অংশ কিন্তু গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে। তার দুটো কদিন আগে দুজনের উপরে খুব হামলা চামলা হয়েছে, একটু আতস কাঁচ দিয়ে দেখা যাবে তাদের সবার কথা বলছি না, তাদের মধ্যে কারো হয়তো অবস্থান আবার বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে। যাক, আমি উপসঙ্গে যাচ্ছি না। তা আপনাদের বলবো, এখন 1.5 বছরের জন্য যে যে দল করেন, যার যেটা ভালো লাগে সবটা ছাড়ুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী যে লড়াইটা দেয়, লড়াইয়ের সাথী করে আপনারা এখান থেকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে 1.5 বছরের জন্য পাঠান। 1.5 বছরের পারফরমেন্স দেখবেন, 1.5 বছরের পারফরমেন্স দেখবেন। যদি মনে হয় চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসেছেন, 2026-এ আবার নির্বাচন আসছে, তখন আপনারা কি করবেন? তাকে প্রত্যাখ্যান করবেন, ভোট দেবেন না। কিন্তু আপনাদের বলবো একবার সুযোগ দিন। আরে একটা জিতলে পিয়ারুল পশ্চিমবাংলায় বিজেপি এসে যাবে, এরকম কোনো ব্যাপার নয় তো ভাই। এটা তো ভুল বুঝে রাখা হয়। তৃণমূলই বিজেপিকে নিয়ে এসছে পশ্চিমবাংলাতে। আর এটাও বলছি, যাদেরকে দিয়ে বলে যে আইএসএফ কে জিতালে বিজেপি চলে আসবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিজেপি আসলে আইএসএফ আপনাকে আটকাবে, তৃণমূল আপনার পাশে দাঁড়াবে না। তার একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির চোখের প্রবলেম হয়েছে। উনি ট্রিটমেন্ট করতে কোথায় গিয়েছেন? আমেরিকাতে। গত বছরে এই টাইমে গিয়েছিল, এই বছরে এই টাইমে সেম সময়ে আমেরিকায় ট্রিটমেন্ট করতে গিয়েছেন। গত বছরে প্রচুর এটা নিয়ে চর্চা হয়েছে, অনেকে খিল্লি করেছে, আমি খিল্লি চর্চা করিনি। আমি শুধু এতটুকুই কথা বলেছিলাম যে অভিষেক বাবু, আপনার পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এমপি, প্রায় 4.5 লাখ টাকা মতো সাম্মানিক ভাতা পান। তারপরেও বৈধ অবৈধ কি আছে আমি প্রশ্ন করছি না, কিন্তু আপনি চাইলে আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু এ রাজ্যের একজন মৎস্যজীবী যে দিনে 300 টাকা ইনকাম করে, এ রাজ্যের তিনি একজন ফল বিক্রেতা, এ রাজ্যের একজন আপনার ভ্যান চালক, এ রাজ্যের একজন ডেলিভার, তাদের চোখের যদি সমস্যা হয়ে যায় তাহলে তারা অন্ধ হয়ে যাবে, ট্রিটমেন্ট পাবে কোথায়? তাহলে আমেরিকাতে যে সেটআপটা আছে সেটা পশ্চিমবাংলায় নিয়ে আসলে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1 বছর হয়ে গিয়েছে, সেটা মানেনি। বরঞ্চ স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারিকরণ কিভাবে করা যাবে, স্বাস্থ্য ক্ষেত্রে পাবলিক গুডস থেকে কিভাবে প্রাইভেট গুডসে ট্রান্সফার করা যাবে, তার অপচেষ্টা তলে তলে এরা চালাচ্ছে। আমি কেন বললাম তৃণমূলী বন্ধুদেরকেও, যাদেরকে দিয়ে বলাচ্ছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ, পিয়ারুল ভাই, এরা নাকি আপনার বিজেপির সুবিধা করে দিচ্ছে, আমি আপনাদের বলছি একটু ঠান্ডা মাথায় দেখুন তো, একটু ভাবার চেষ্টা করুন। এখানে আমি আছি, এর নিচে যে জায়গাটা আছে, এখানে যে জায়গায় আছে, এত ভালোবাসার মানুষ আমার এখানে আছেন, এক কথায় জান দিবার জন্য প্রস্তুত আছেন, এমন এখানে খুঁজলে অনেক পাওয়া যাবে, তাই তো নাকি ভাই? তো আমি আপনাদের যদি বলি
আপনাদের ভালোবাসার ভাই, কালকে আমি এখানে ধান চাষ করব, সম্ভব হবে? কেন হবে না? এটা ধান চাষের জন্য উপযুক্ত জায়গা নয়। তারপরেও ভাইজান বলেছে মাস 6 তো টাইম লাগবে এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে। মাটি তুলতে হবে, এই ইট বালি পাথর যে তুলে ফেলে দিতে হবে, ধান চাষের জন্য যে মাটির দরকার সে মাটি ফেলতে হবে, মাস 6 কি 8 মাস টাইম লাগবে। তারপরে ভাইজান বলেছে ভালোবেসে ধান চাষের উপযুক্ত হবে। পশ্চিমবাংলাতে 1992 সাল থেকে শুরু করে তারও যদি পিছনে আপনি যান, বিজেপি প্রচুর চেষ্টা করেছে এই পশ্চিম বাংলাতে তাদের গাছকে বপন করবে। প্রচুর চেষ্টা করেছে বিজেপি, বিভিন্ন কৌশলে চেষ্টা করেছে। জ্যোতিবাবুর আমলে চেষ্টা করেছেন, বুদ্ধবাবুর আমলেও চেষ্টা করেছেন, কিন্তু জ্যোতিবাবুর আমলের কথা যেটা বললে আপনারা আলো ভালো করে জানতে পারবেন যে জ্যোতিবাবু বলেছিলেন এরা বর্বরের দল, কোনোভাবেই এই বীজ বপন করলে উনি স্প্রে মারতেন আর কি করতেন, বীজকেই অঙ্কুরেই বিনষ্ট করে দিতেন। বিজেপি দেখলো পশ্চিম বাংলাতে তারা ফসল ফলাতে পারবে না, সেই জন্য 1900 অনেক চেষ্টা সাধনা করে 1998 সালে তৃণমূলকে দিয়ে কংগ্রেসের থেকে ভাঙিয়ে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সেই চাষ করতে শুরু করেছিল, তার জমিটা রেডি করতে শুরু করে 2011 সালে এসেছে তাকে ক্ষমতায় বসিয়ে। আর 2016-তে আপনারা দেখুন কোন জায়গায় বিজেপি পৌঁছে গেল। অনুকূল পরিবেশ তো তৃণমূল বিজেপিকে করে দিয়েছে, এখনো করে দিচ্ছে। আপনারা জানেন কদিন আগে গার্ডেন রিচে একটা সমস্যা হয়েছিল, দুটো গোষ্ঠীর মধ্যে মতনৈক্য হয়েছিল, মত পার্থক্য হয়েছিল। আমরা তার কয়েকদিনের মধ্যেই দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে দিল। আর দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন দেখছি কোন আদিবাসীদের উপরে, জনজাতির উপরে, মাইনরিটিদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে যেতে চাইলে বা কোনো মানুষের উপর আক্রমণ হলে সেখানে যেতে চাইলে নওশাদ সিদ্দিকীকে 144 এর নামে আটকে দেয়। আর শুভেন্দু অধিকারী যেখানে ধর্মীয় বিষয়ে মতনৈক্য হয়েছে, এর মতো নেতা গেলে ওখানে অশান্তি হতে পারতে পারে, সেখানে কিভাবে বিচরণ করতে পারে, মমতার পুলিশ কেন আটকায় না? ভাবতে পারেন না? ভাববেন শ্যামপুরে 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে, 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে এই মমতা ব্যানার্জির পুলিশ। তারপরও আমি ওখানে যাইনি কেন? আমি এই জন্যই যাইনি, আমি যদি যাই ঘটনা যদি বাড়ে ক্ষতিগ্রস্ত কারা হবে? গ্রাসরুট লেভেলের মানুষেরা, ভিন্ন ধর্মের হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, সেই জন্য আমি যাওয়া থেকে বিরত আছি। কিন্তু দেখুন ওখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, শুধু চলে যাচ্ছে নয়, সামনে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে পাইলট কার করে নিয়ে যাচ্ছে। তাহলে বাংলায় বিজেপির চাষটা কারা করছে? বাংলায় বিজেপির চাষটা কারা করছে বলুন? ভয় লাগছে নাকি? টিএমসি করছে, এবার বুথের স্তরে টিএমসি করছে না, করছে কোথায়? কালীঘাট থেকে হচ্ছে। তাই মানুষকে বলবো একটু বুঝুন, ভাবুন। বলে দিও সহজ, আপনাদেরকে কালীঘাট থেকে যে তোতা পাখির মতো বলিয়ে দিচ্ছে আর আপনার এখানে এসে উগলাচ্ছেন। সময় এসেছে, কাকে কান নিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকাবেন না, কানে হাত দিয়ে দেখুন, কানে হাত দিয়ে দেখুন। আপনারাও এখন ভাববেন যে পশ্চিমবাংলার বিধানসভাতে নওশাদ ভাইজানের সাথে যদি আমাদের সেই সময় সংযুক্ত মোর্চার আরো 8-10টা বিধায়ক অন্তত যদি দিতাম, তাহলে বুঝতে পারতো যে বর্তমানে বিজেপি আর তৃণমূলের বানাইটা অন্তত এরা ভাঙতে পারতো। কিন্তু তখন আপনারা কি করেছিলেন? আপনাদেরও দোষ নয়, এইরকম স্টেজ করে আর কিছু মৌলী সাহেব ভাড়া করে নিয়ে এসে, কিছু ইমামকে ভাড়া করে নিয়ে এসে আপনাদের বলেছে এই এসে যাবে, সেই এসে যাবে, হ্যাঁ এসে যাবে, তা যাবে। আরে কে আসছে যাচ্ছে তা নিয়ে বড় কথা নয়, কে আপনাদের জন্য লড়াই করবে, কে আপনাদের হকের কথা বলবে, কে আপনাদের আবাস যোজনা নিয়ে কথা বলবে, কে আপনাদের 100 দিনের কাজের জন্য কথা বলবে, কে আপনাদের রুটি বৃদ্ধির কথা বলবে, কে আপনাদের ন্যূনতম ওয়েজেস আছে মিনিমাম ওয়েজেস বৃদ্ধির কথা বলবে, সেটাকে আপনাকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। এটা সময় এসেছে। তাই বন্ধুগণ, আমরা এখানে বামেদের সমর্থন নিয়ে আমাদের আইএসএফ এর পক্ষ থেকে আমরা
অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে আমরা ভোটে দাঁড় করিয়েছি। আপনাদের কাছে আশা করব আগামী 13 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে বামেদের সমর্থিত তথা আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠাবেন। বিধানসভার মধ্যে গিয়ে পিয়ারুল ইসলাম এখানকার পরিযায়ী যে শ্রমিক আছে তাদের দুর্দশার কথা তুলে ধরবে। বিধানসভার মধ্যে গিয়ে হাড়ুয়া বিধানসভার মধ্যে যে প্রায় 3 লক্ষর অধিক মানুষ বাস করে, 4 লক্ষের কাছাকাছি মানুষ বাস করে, 280টা বুথ হওয়ার পরেও কেন হাড়ুয়া বিধানসভার মধ্যে একটা কলেজ নাই, তার কলেজের দাবিটা সেখানে তুলবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনাদের কি বলবো, শিক্ষার কথা বললে অনেকের আবার রাগ হয়। যখনই আমি শিক্ষার কথা বলি অনেকের রাগ হয়। কারণ কি? একটু কারণও আছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে, এটা কত 2024, 13 বছর চলছে। 13 বছরে তৃণমূল কংগ্রেস সমাজকে উপহার দিয়েছে কি জানেন? যদি শিক্ষাক্ষেত্রে উপহার বলি আমি, প্রায় 8,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। সারপ্রাইজ কি দিয়েছে? 21,000-এর অধিক লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খুলে দিয়েছে। সমাজের জন্য কি করছে? এ হাড়ুয়া এলাকার মানুষ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে এখানে এই বিধানসভাতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানকার বেশি সংখ্যায় মানুষ আদিবাসী, এখানকার দলিত শ্রেণীর মানুষ, আদিবাসী কমিউনিটিরও মানুষজন আছে। অর্থাৎ এই হাড়ুয়া বিধানসভাকে যদি আমরা দেখি, রাজারহাটের ওই মাথা কীর্তিপুর 2 থেকে আপনার খাসবালান্দা গোপালপুর 2 অব্দি যদি দেখি, বিভিন্নভাবে যে ভৌগোলিক অবস্থান দেখলে বোঝা যাবে সমস্তটাই ম্যাক্সিমামটাই পিছড়ে বর্গের হিন্দু, মুসলিম, আদিবাসীরা বসবাস করছে। প্রান্তিক মানুষ আমরা তাদেরকে বলি, শ্রমজীবী মানুষরা বসবাস করছে এই বিধানসভাতে। আর দুর্ভাগ্যের বিষয়, একটা কলেজ নাই। তো একজন বিধায়কের কাজ কি? সে আর নির্বাচনী ক্ষেত্রে যে অভাব অভিযোগ, যে চাওয়া পাওয়া, যে দুর্দশার কথাগুলো গিয়ে তুলবে। আপনারাই বলুন, এই হাড়ুয়া বিধানসভাতে প্রায় 3 লক্ষ ভোটার, তো 280টা বুথ, 2.5 লক্ষ ভোটার আছে। 2.5 লক্ষ ভোটার আর জনগণ যদি ধরি প্রায় 4 লক্ষের কাছাকাছি। তো সবার যে সমস্যা বিধানসভায় গিয়ে সবাই বলতে পারবে? ভাই, হ্যাঁ বলতে পারবে? বলাটা সম্ভব না, শোনার মানুষের কথাও থাকবে না কারণ। সেই জন্য এই 2.5 লক্ষ ভোটার মিলে একটা মানুষকে ঠিক করে দেবে। তার প্রথম কাজ কি? কি কাজ তার? বলেন না। হ্যাঁ, সমস্যা তুলে ধর। ওই খেড়ি থেকে যে টাকা লুট হচ্ছে ওটা ভাগ নিয়ে হতো, বুঝতে পারছেন না? ও মদের লাইসেন্স করে দিতে হবে, সই করে দেবে, ও 30 লাখ, 28 লাখ, 25 লাখ টাকা দেবে, সেটাই তোদের দায়িত্ব। ও আকার প্রপার্টি গুলো লুট করে নেবে, এটাই তোদের দায়িত্ব। এই বক্সটা নাকি বন্ধ আছে, দেখো তো একটু। এটা তোদের দায়িত্ব, এটা দায়িত্ব তো এটা নয়। আপনারা যদি পিয়ারুল ইসলামকে পাঠান, পিয়ারুল ইসলাম গিয়ে আপনাদের জন্য আওয়াজ তুলবে। পিয়ারুল ইসলামকে বিধানসভায় বলবে, এই হাড়ুয়া পীর গোড়াঘাট রহমতুল্লাহের মাজারের সাথে বা যে ওয়াকাফ এস্টেট আছে বা আরো যেগুলো আছে, কয়েক হাজার বিঘা ওয়াকাফ প্রপার্টি আছে, সেগুলোকে উদ্ধার করে মুসলিম সমাজের জন্য, মুসলিম সমাজের ছেলে মেয়েদের জন্য, সমাজের কাজে লাগানোর জন্য ব্যবহার করতে হবে। এই আওয়াজটা তুলবে। ওয়াকাফ বিক্রি করে টাকার হিসাবও নেবে না, বরঞ্চ ওই ওয়াকাফের টাকা থেকে কি কাজ হচ্ছে তার আওয়াজটা তুলবে। যদি আপনারা পিয়ারুল ইসলামকে পাঠান, পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে আওয়াজ তুলবে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, এই দেবত্ব সম্পত্তি এই হাড়ুয়া বিধানসভার কথা বলছি, এখনো বিক্রি হয়েছে, ওইগুলোকে ফিরিয়ে নিয়ে এসে আবার ওই মন্দিরকে ফিরিয়ে দিতে হবে, তার আওয়াজ তুলবে। পিয়ারুল সাহেব
বিধানসভার মধ্যে গিয়ে জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় তার কথা বলবে। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র এবং শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না। 500-700 ছাত্র আছে আর 5-7টা টিচার দিয়ে চালাচ্ছে। এটা বন্ধ করতে হবে। শিক্ষক ছাত্র যে রেশিও আছে সেটা মেনটেন করতে হবে, আওয়াজ তুলবে। পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে মৎস্যজীবীদের কথা বলবে, তাদের চাওয়া পাওয়া বা অভিযোগ যেগুলো আছে তার কথা বলবে। পিয়ারুল ইসলামকে বিধানসভায় পাঠালে এখানকার শ্রমজীবী মানুষের কথা বলবে, কৃষকদের কথা বলবে, ডেলিভারদের কথা বলবে, সরকারি কর্মচারীদের দিয়ে যাতে বৃদ্ধি হয়, তাদের হকের প্রাপ্য দিয়ে যাতে পায় তার আওয়াজ তুলবে। এক কথায় পিয়ারুল ইসলাম বিধানসভার মধ্যে গিয়ে ওই একটা সই করে মাসের শেষে 1,20,000 সাম্মানিক ভাতা পাবে সেটা নিয়ে ঘরে চলে আসবে না। মানুষ তাকে যে কাজের জন্য বিধানসভার মধ্যে পাঠাচ্ছে, মানুষের অধিকারের কথা নিয়ে এখানে সোচ্চার হওয়ার জন্য পাঠাচ্ছে, পিয়ারুল ইসলাম আগে পড়ে না ভেবে মানুষের জন্য সেখানে চিৎকার করবে। আপনারা যদি সুযোগ দেন, তবে আমি আপনাদের একটা কথা বলবো, আমি আমার কথা বলছি। দুর্ভাগ্যের বিষয়, আমি তো চিৎকার চেঁচামেচি সব জায়গায় করছি, আপনারাও একটু চর্চা করুন। বিজেপির প্রার্থী এলে তাকেও বলবেন, তৃণমূলের প্রার্থী এলে তাকেও বলবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে। আপনার কোশ্চেন করার রাইট আছে, বলার অধিকারও আছে, কিন্তু শালীনতা বজায় রাখতে হবে। যে তৃণমূল আসলে বলবে তোমাদের ওখানকার নেত্রী হচ্ছেন সর্বোচ্চ স্পিকার স্যার বিধানসভার মধ্যে, তারপর